কি অবস্থা বলো তো রাজবৈদ্য, বর্ষাকালের এই এক জ্বালা, গোটা রাস্তা জলে জলময় হয়ে থাকে। উফ, হ্যাঁ, যা বলেছ গোপাল, রাস্তার যা অবস্থা, ভয় লাগছে। তখন না আছাড় খেয়ে পড়ি। হ্যাঁ সেই, তাই আমি যেরকম পা টিপে টিপে হাঁটছি তুমি সেই রকম ভাবেই হাঁটো। ওরে বাবা রে, গেল। ও পড়ে গেলাম রে। কি কাণ্ড করে বসলেন বলুন তো, পড়ে গেলাম। এবার যে কি করি। আরে গোপাল, ও গোপাল, আমাকে তোলো, কোমরে জোর লেগেছে। চলুন চলুন চলুন, আপনাকে এখন আপনার ঘরে নিয়ে যাই। এই অবস্থায় আর রাজবাড়ি যেতে পারবেন না। ও, আর পারছি না গোপাল, আর পারছি না। তুমি তুমি এক কাজ করো, ওই ওপর তাকে দেখো, একটা সবুজ রঙের কৌটো আছে, ওর মধ্যে থেকে একটা বড়ি আমাকে দিয়ে দাও। আপনি আজ বাড়িতেই বিশ্রাম করুন রাজবৈদ্য, কটা দিন আপনার আর এখন রাজসভায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ গোপাল, মহারাজকে তুমি বরং বুঝিয়ে বলো এই পরিস্থিতির কথাটা। বেশ, আমি এখন আসি, কেমন? কি গোপাল, তোমার এত দেরি কেন? আমরা তো এখনো রাজসভার আলোচনাই শুরু করতে পারছি না। ওকে আবার জিজ্ঞেস করছেন মহারাজ? আপনি কি জানেন না যে ওর খাওয়ার ঘুম ছাড়া আর কোনো কাজ নেই? দাঁড়াও না মন্ত্রী, আমি যার কথা তার মুখ থেকেই শুনবো, আর তুমি সবকিছুতে কথা বলো কেন বলো তো? তার মধ্যে আবার রাজবৈদ্য এখনো এসে পৌঁছয়নি। কি যে করছো তোমরা! সেই উত্তরই দিতে যাচ্ছিলাম মহারাজ, কিন্তু সুযোগ পেলাম কই। কেন গোপাল, কি হয়েছে? আর বলবেন না মহারাজ, আমি আর রাজবৈদ্য একসাথে রাজসভায় আসছিলাম। আসার সময় রাস্তায় জমা জলে পা পিছলে রাজবৈদ্য পড়ে গেছে, ওনার ভীষণ কোমরে লেগেছে। আপনি তো জানেনই বর্ষাকালে গ্রামের রাস্তার কি অবস্থা হয়। বলো কি? রাজবৈদ্য এখন কেমন আছে? এখন ওনাকে বিশ্রাম করতে বলে এসেছি এবং ওনার দেওয়া বড়ি ওনাকে খাইয়ে শুইয়ে দিয়ে এসেছি। তবে উনি বলে দিয়েছেন সম্পূর্ণ সুস্থ না হলে এখন কয়েকদিন উনি রাজসভায় আসতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি রাজবৈদ্যকে বলে দিও কোনো অসুবিধে নেই, সম্পূর্ণ সুস্থ হলে তবেই যেন রাজসভায় আসে। এই হচ্ছে আসল সুযোগ। রাজবৈদ্যর অনুপস্থিতিকে কাজে লাগিয়েই আমাকে যা করার করতে হবে। না 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 না, আর বেশি দেরি করা যাবে না, একদম না। কি ব্যাপার কৃষ্ণনগরের মন্ত্রী, হঠাৎ এই মাঝরাতে জরুরি তলব, কি হয়েছে? হয়েছে মানে জব্বর খবর আছে নবাব বাহাদুর। কি হয়েছে বলো। আসলে জাহাপনা, আমাদের রাজবৈদ্য হঠাৎ করে আছাড় খেয়ে শয্যাশায়ী। এখন উনি বেশ কয়েকদিন রাজসভায় আসতে পারবেন না। এর সাথে তোমার তড়িঘড়ি করে ছুটে আসার কি সম্পর্ক? আসলে ব্যাপারটা হলো, আপনি তো জানেনই যে কৃষ্ণনগরের রাজসিংহাসনের ওপরে আমার বরাবরের নজর। তাই এবার আমি আপনার সাহায্য নিতে এসেছি নবাব বাহাদুর। দেখুন নবাব বাহাদুর, আমি যদি কৃষ্ণনগরের রাজা হই তাহলে কৃষ্ণনগর থেকে আপনি যা খাজনা পান আমি তার দ্বিগুণ খাজনা আপনাকে দিতে পারি। তা তুমি মন্দ বলনি, কৃষ্ণনগর তোমার হাতে তুলে দিলে তাতে আমারও মুনাফা যথেষ্ট। আর আপনি তো আমাদের মা বাপ নবাব বাহাদুর, তাই আপনার কথাতে কৃষ্ণনগরও চলবে আর আপনি খাজনাও আরো বেশি পাবেন। তাহলে তো এই সুযোগটাকে আমাদের হাতছাড়া করলে চলবে না মন্ত্রী। নইলে কি আর রাতারাতি ঘোড়া ছুটিয়ে আপনার কাছে চলে আসি? বেশ বেশ বেশ, তাহলে আর দেরি করা নয়। উজির, কি বুঝছো? জাহাপনা, আমি যা বুঝছি তাতে আমাদের এখনই আলোচনা সেরে ফেলা দরকার। উজির, তুমি হবে বৈদ্যাদি বৈদ্য, বুঝলে? হ্যাঁ, নয় হ্যাঁ। দাঁড়াও, একটা জিনিস এনে দিচ্ছি। এই বইটা পড়তে শুরু করে দাও। ঘরোয়া টোটকা। আচ্ছা জাহাপনা, আচ্ছা, আমি এখনই পড়া শুরু করে দিচ্ছি। দেখো, এইবার এমন ভাবে কাজ করো যেন কোনোভাবেই
বিফল হওয়ার আর জায়গা না থাকে। না জাহাপানা, একদম চিন্তা করবেন না, এইবার ভুল হবার কোনো জায়গাই নেই। বলি তুমি কি গো, হ্যাঁ? তোমায় কত করে বলি মাসকাবাড়ি বাজারটা একেবারে করবে, না না, সেই তোমার কিপটেমি, হ্যাঁ? একটু একটু করে জিনিস আনবে, একটু একটু করে, আর হয়রানি পোহাতে হবে আমাকে, হ্যাঁ? কেন বলো তো, কি হলো আবার? দেখতে পাচ্ছ না, এই যে আমি মোচা ছাড়িয়েছি সকাল থেকে, মোচার ঘন্ট বানাবো বলে, তা বাড়িতে এক ফোঁটা তেল আছে, রান্নাটা কি দিয়ে হবে, হ্যাঁ? সে না হয় তেল আমি যেখান থেকে হোক এনে দিচ্ছি। বলি কোথা থেকে জোগাড় করে আনবে? বৃষ্টির জন্য একটাও মুদিখানা দোকান খোলেনি আজকে, তেলটা কি হাওয়া থেকে আসবে, হ্যাঁ? আহ, সকাল সকাল আর চিৎকার করে মাথাটা খেও না তো, দরকার পড়লে মোচা সেদ্ধই খাবো, বুঝেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই খেয়েও, কিন্তু এই মোচা যে কেটে আমার হাতে আঠা হয়ে গেছে, সেটা কি করে ছাড়াবো তেল ছাড়া, হ্যাঁ? আহ, তুমি তো আমাকে জ্বালিয়ে খেলে দেখছি। একটু সাবান দিয়েও তো হাত ধুতে পারো নাকি? দেখতে পেলে তো সাবান দিয়েও যাচ্ছে, এবার কি আমি এরকম আঠা হাতে বসে থাকবো, হ্যাঁ? দাঁড়াও, দেখছি কি ব্যবস্থা করা যায়। আর তুমি একটু বসো, আমি আসছি। বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। আমায় একটা সাহায্য করতে হবে। কি বলো, কি সাহায্য করতে হবে? আসলে আজ সকালবেলা গিন্নি মোচা কাটতে গিয়ে হাতে মোচার আঠা লাগিয়ে ফেলেছে, আর কিছুতেই সে আঠা ছাড়ছে না। আমাকে একটু তেল দিতে পারবে? তেল নয়, আমার কাছে এক মোক্ষম দাওয়াই আছে। কিরকম? তোমায় একটা জিনিস দিচ্ছি, সেটার এক ঢাকনা এক মগ জলে গুলে দিলেই যে কোনো ধরনের আঠা সব ছেড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে তো কেমন করে ব্যবহার করতে হবে? হ্যাঁ বিজ্ঞানী, ধন্যবাদ। ওই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, তোমার জন্য মোক্ষম দাওয়াই নিয়ে এসেছি। ওই তেল নিয়ে এসেছো, হ্যাঁ? আরে না গিন্নি, এ তেলেরও বাপ। এক কাজ করো, এক মগ জল নিয়ে এসো দেখি। মা, এই জল নিয়ে এসে কি হবে, হ্যাঁ? আহা, সবকিছুতে এত প্রশ্ন করো কেন গিন্নি? যা বলছি নিয়ে এসো না। এই নাও, এবার এর মধ্যে হাতটা ডুবিয়ে ভালো করে ঘষে নাও দেখি। ও মা, হ্যাঁ, এ তো পুরো জাদু গো, হ্যাঁ? হ্যাঁ, তা নাই তো কি। তা বলি, শুধু আঠা ছাড়ালেই হবে? তোমাকে যে আমি তেলটা নিয়ে আসতে বলেছিলাম, তার কথা বুঝি বেমালুম ভুলে গেছো, হ্যাঁ? আরে গিন্নি, তুমি তো আমাকে নাজেহাল করে ছাড়লে দেখছি। বলি আজকে কি দুপুরে রান্না হবে না হবে না, সেটা পরিষ্কার করে বলে দাও তো আমাকে, হ্যাঁ? আমি দেখছি, কারো না কারো বাড়ি থেকে ঠিক এক বাটি তেল জোগাড় করে এনে দেবো। এই যে এদিকে শোনো, তুই তো মাঠে ঘাটে চাষ করিস, তোর নিশ্চয়ই খুব সর্দির ধাত। এই আবহাওয়ায় নিশ্চয়ই গলা খুসখুস করছে। হ্যাঁ মানে আপনি কি করে জানলেন? আমি সব জানি। এক কাজ কর, আমাকে একটা মোহর দে, মধু আর তুলসী পাতা প্রতিদিন সকালে একটা করে খাবি। যা যা দাদা, তোর রোগ সেরে যাবে সব। কিন্তু আপনি কে? আমি হলাম বৈদাদি বৈদ্য, সকলের কল্যাণে কাজ করে থাকি। এখন এখানে 1 মাস থাকবো, কৃষ্ণনগরকে একেবারে নিরোগ করে চলে যাব। কিন্তু হঠাৎ এখানে কেন? কেন বুঝতে পারছিস না? এই গ্রামের আবহাওয়ার কি অবস্থা, এখানে তো কোনো মানুষই সুস্থ থাকতে পারবে না। সর্দি, কাশি, জ্বর, হাঁপানি এখানকার সবার নিত্য সঙ্গী। তোরা এক্ষুনি গিয়ে মহারাজের কাছে অভিযোগ জানা, তিনি গ্রামের মানুষদের স্বাস্থ্যের খেয়াল রাখেন না কেন?
শুরু হয়ে গেছে। এরপরে আবার যে আসবে প্রতিটা লোককে ধরে ধরে কানে বিষ ঢালতে হবে, তাহলেই বাজি মাত। কোথায় যাই কোথায় যাই, মন্ত্রীর বাড়ি আমার বাড়ি থেকে কাছেই। দেখি তবে মন্ত্রীর বউ যদি দয়া করে একটু তেল দেন। একটু মোলায়েম করে বলতে হবে। মা ঠাকুরন, কি ব্যাপার গোপাল, তুমি হঠাৎ এখানে? আসলে মা ঠাকুরন, আমার গিন্নি একটু মোচা রাঁধতে চেয়েছে। এবার এই বৃষ্টিতে কোনো মুদিখানার দোকানও খোলা নেই কিনা, তাই আমায় যদি একটু দয়া করে তেল দেন তাহলে আজ বাড়িতে হাঁড়ি চাপতে পারে আর কি। দেখো গোপাল, আমার কর্তা ঠাকুরের সঙ্গে তোমার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই আমি যদি তোমায় তেল দিয়ে সাহায্য করি উনি কিন্তু আমায় খুব বকাবকি করবেন, তাই আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না গো। তুমি এখন এসো। ধুর ধুর, মন্ত্রী গিন্নি যখন সাহায্য করলোই না, তখন যাই রানীমার কাছেই যাই। ওনার তো দয়ার শরীর, উনি আমায় নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না। এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। বেলা গড়িয়ে বিকেল হতে চললো, ওনার এখনো আসার নাম নেই। যাই একটু এগিয়ে গিয়ে দেখে আসি উনি কত দূর এলে। ওরে বাবা রে, গেলাম রে। বাবা রে, এই কে আছিস? আমাকে ধরে তো। হাই 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 গিন্নি, এ কি করলে? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। একটু সাবধানে থাকতে পারো না গিন্নি? আমি তো তেল নিয়েই আসছিলাম, এখন কি করি বলো তো? রাজবৈদ্য এরকম শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, তোমাকে কার কাছে নিয়ে যাই এখন? তাও একটু কষ্ট করে হেঁটে হেঁটে চলো দেখি। উনি মুখেও যদি কিছু বড়ি দিয়ে দেন তাহলেও যদি কিছু লাভ হয়। চলো চলো চলো। এই কোমরটা গেল রে। ওরে বাবা রে, বাবা রে বাবা, ও বাবা রে। এই হচ্ছে মোক্ষম সুযোগ, একে যদি বোকা বানাতে পারি তাহলেই আমার কাজ অর্ধেক শেষ। এই সুযোগ ছাড়া যাবে না। চলো চলো, ধীরে ধীরে চলো। বৈদ্য যদি কিছু একটা উপায় বাতলে দেন তাহলে হিললে হয়ে যাবে। বৈদ্যর কাছে যেতে হবে কেন রে? চুন হলুদ লাগা, চুন হলুদ, ওর চেয়ে মোক্ষম দাবাই আর কিছুতেই হবে না রে। কিন্তু আপনি কি? ওরে ওরে, আমি বৈদাদি বৈদ্য, এই রাজ্যের মঙ্গলার্থে 1 মাসের জন্য এখানে এসেছি। হ্যাঁ, তাই লাগাচ্ছি। তোদের মহারাজ কি জানে না যে বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা কি হয়? তার জন্য উনি কি ব্যবস্থা দিয়েছেন না? এক্ষুনি মহারাজের কাছে গিয়ে সেই অভিযোগ করে আয়। আর মুখ ফুটে কথা বলতে না পারলে মহারাজেরা কোনোদিনই রাজ্যবাসীর কথা ভাবে না রে। দে দে দে, 2টো মোহর দে দেখি। এই নে চুন হলুদ দে, এই নে। এটা কি রে? হঠাৎ এরকম নিঃস্বার্থ ভালোবাসা কেন আমাদের রাজ্যবাসীর প্রতি? তারপর আমাদের দেবতাতুল্য মহারাজের বিরুদ্ধে আমাদের কান ভাঙানোর চেষ্টা করছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আয় আয়, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এদিকে আয় 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 আয়, এদিকে আয় দেখি। ও মা, কি রে, তোর কি চোখের নেবা হয়েছে নাকি রে? তোর চোখ তো পুরো হলুদ। কিন্তু গুরুদেব, আমি তো সম্পূর্ণ সুস্থ। কে কে বললো তোকে? কে বললো যে তুই সুস্থ? তুই কি আমার চেয়েও বেশি জানিস? তোর শরীর একদম নেবায় ভরে গেছে রে। আমি যা যা বলছি মন দিয়ে শোন। আপনি বলুন আমায় কি করতে হবে? দে 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 দে, আমায় 2টো মোহর দে দে।
আর শোন শোন, এই বাতাবি লেবুটা নিয়ে প্রতিদিন সকালবেলা খাবি। আর আর তুই কি জানিস তোর এরকম রোগ হঠাৎ করে ধরা পড়লো কেন? কেন? তোদের ঘাটের পুকুরগুলো কি অবস্থা দেখেছিস, কি রকম নোংরা? সেই জল খেলে নেবা হবে না তো আর কি হবে? মহারাজকে গিয়ে আজই অভিযোগ কর যে রাজ্যের খেয়াল যদি রাখতেই না পারেন, তাহলে আমরা এরকম মহারাজ চাই না। কিন্তু বাবা, পুকুর তো পরিষ্কার। তোরা প্রতিবাদ না করলে তোরাই অসুস্থ হয়ে মরবি, রাজার কিন্তু কিচ্ছু হবে না। এখন একটু ব্যথাটা কমলো গিন্নি? তোমায় আজকে রান্না করতে হবে না, যা আছে ও আমরা দুজনে ওই মুড়ি বাতাসা খেয়ে নেবো। শোনো, তুমি এখন বিশ্রাম করো। হ্যাঁ, আমার ওদিকে রাজসভার জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম, বুঝলে? হ্যাঁ, যাও। মহারাজ, এভাবে কিভাবে চলবে বলুন তো? আপনি আমাদের স্বাস্থ্যের কথা একদম ভাবছেন না। হ্যাঁ মহারাজ, পুকুরের জলগুলো আর বিশুদ্ধ নেই, তাই আমারও চোখ খারাপ হয়ে গেছে। আপনি বলুন, এভাবে চলতে থাকলে আমরা কি করে ভালোভাবে বেঁচে থাকবো? হ্যাঁ মহারাজ, প্রতিটা পুকুরের ঘাট ঠিক মতো বাঁধানো নেই। আপনি রাজ্যের ঠিক মতো দেখভাল মোটেই করছেন না মহারাজ, আমরা এর বিচার চাই। কিন্তু হঠাৎ করে তোমরা একসাথে সবাই মিলে এত খাপ্পা হয়ে গেলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইসব কথা আমাদের বৈদ্যাদি বৈদ্য বলেছেন, উনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে আমরা এখানে থাকবো কিভাবে মহারাজ? খেলা জমে উঠেছে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই আমাকে একটা দিন সময় দাও। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যা কিভাবে দূর করতে পারি। কাল এই সময়ে রাজসভায় এসো তোমরা সবাই। কিছু বুঝতে পারছো গোপাল? হ্যাঁ মহারাজ, আমারও দেখা হয়েছিল এই বৈদ্যাদি বৈদ্যর সাথে। আমার গিন্নির পায়ে ব্যথার জন্য ওই বৈদ্যর কাছে নিয়ে যাওয়ার সময় আমার বাড়ির সামনেই এর দেখা পাই। চুন হলুদ লাগাতে বলল। যা বুঝলাম মহারাজ, এ তো শুধু ঘরোয়া টোটকা ছাড়া কিছুই দিচ্ছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু মহারাজ, এই তো মনে হচ্ছে আপনার বিরুদ্ধে পুরো রাজ্যবাসীর মগজ ধোলাই করেছে, ওদের মুখ থেকে শুনে যা বুঝলাম। কিন্তু তারও তো একটা কারণ থাকবে। আচ্ছা, আমাকে একটু ভাবতে সময় দাও। কাল সকালে দেখছি কি ব্যবস্থা করা যায়। খেলা তো পুরো জমে উঠেছে, কি উজির? তাজা বলেছ মন্ত্রী। শুধু কাল সকালে নবাব বাহাদুরের কাছে এসে খেলাটা সাঙ্গ করলেই পুরোটা মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাজা বলেছো। এতক্ষণ নিশ্চয়ই খেলা জমে উঠেছে। কাল সকালে কৃষ্ণনগরে গিয়ে একবারে জবনিকা পতন করব আমি, তখন কৃষ্ণনগর আমার হাতের মুঠোয়। কি শুনছি কৃষ্ণচন্দ্র, কি কেমন অরাজকতা চলছে? রাজ্যের মানুষ একসাথে তোমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। কিন্তু আপনাকে সব কে বলল নবাব বাহাদুর? আমি সব খবর পেয়েছি। তুমি গোটা রাজ্যের স্বাস্থ্য পরিবেশ সম্পর্কে কোনোই খেয়াল রাখছো না। তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছে, তাই তোমার রাজত্ব আমি আজ কেড়ে নিতে এসেছি। কিন্তু কে অভিযোগ করেছে? বৈদ্যাদি বৈদ্যর কাছে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। উনি হলেন একজন ভণ্ড লোক। কি ভণ্ডলোক? একজন মানুষ যে বিনা স্বার্থে আমাদের রাজ্যকে নীরব করার উদ্দেশ্যে এসে সবাইকে উপকার করছে, আর তুমি তাকে কিনা বলছো যে সে ভণ্ড? তুমি তো নিজেও বললে যে তোমার গিন্নির উনি চিকিৎসা করেছেন। উপকার নেওয়ার পরে এরকম বেইমানি করতে লজ্জা লাগে না গোপাল? আর আমি যদি প্রমাণ করে দিতে পারি উনি একজন ভণ্ড। বেশ, তুমি যদি প্রমাণ করে দিতে পারো তাহলে তোমার রাজ্যের 5 বছরের খাজনা মুকুব। ঠিক আছে, কিন্তু আগে ওই ভণ্ডকেই রাজসভায় ডাকা হোক।
কি বলেছিস তুই আমাকে? হ্যাঁ, কি বলেছিস তুই? আমি নাকি ভণ্ড? তুই জানিস আমার চিকিৎসা শাস্ত্রে কত জ্ঞান। আপনি আসল না নকল তা একটু পরেই প্রমাণ হয়ে যাবে বৈদ্যাদি বৈদ্য মহাশয়। কি প্রমাণ করিস আমিও দেখে নেবো। বল বল, কি করতে হবে আমার বল। তেমন কিছু না, আপনাকে শুধু ওই স্নান করতে হবে। এ আবার এমন কি? তেমন কিছু না, তবে আমার দেওয়া জলেই আপনাকে স্নান করতে হবে। বেশ, তাই হোক। নবাব বাহাদুর, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি স্নানের জল প্রস্তুত করার জন্য একবার আমার বাড়ি যেতে চাই। বেশ, যাও, তবে বেশি দেরি করো না। নিন বৈদ্য মশাই, এবারে আপনি এই জল আপনার গায়ে মাথায় ঢালুন, স্নান করুন। এ কি তুমি উজি? ইয়ে, মানে মানে এই মাটি করেছে। নবাব বাহাদুর, এটা কি হলো? আসলে কৃষ্ণচন্দ্র, কিছু মনে করো না, আমি তোমার 5 বছরের খাজনা মুকুব করলাম। নবাব বাহাদুর, বিষয়টা কিন্তু শুধু খাজনা মুকুবের নয়, আপনি দেশের নবাব, আপনার থেকে কিন্তু এমন প্রতারণা মোটেও কাম্য নয়। আমি কি করব বলো? তোমার রাজ্যের মন্ত্রী তো এসবের মূলে। যেই দেখেছিল রাজবৈদ্য অসুস্থ, তার সুযোগ নিতে সেই রাতেই আমার কাছে চলে যায়। আপনি তো জানেনই যে কৃষ্ণনগরের রাজ সিংহাসনের ওপরে আমার বরাবরের নজর। দেখুন নবাব বাহাদুর, আমি যদি কৃষ্ণনগরের রাজা হই, তাহলে কৃষ্ণনগর থেকে আপনি যা খাজনা পান, আমি তার দ্বিগুণ খাজনা আপনাকে দিতে পারি। আমি মানছি, আমারও তাতে মদত দেওয়া উচিত হয়নি, কিন্তু তোমার রাজ্যের মন্ত্রীর মধ্যেও কিন্তু লোভ আছে। মন্ত্রী, আজ তোমারই একদিন কি আমারই একদিন। এটাই হচ্ছে ওর আসল শাস্তি। আমাকে তুমি ক্ষমা করে দিও কৃষ্ণচন্দ্র। উজির, চলো, অনেক হয়েছে, আর আমাদের এক মুহূর্ত এখানে থাকা মোটেই শোভা পায় না। বিজ্ঞানীর আবিষ্কারের জবাব আছে বটে, মোচার আঠাও তুলছে, দাড়ির আঠাও খুলছে। তা গোপাল, তোমার এই বুদ্ধিটা কি করে মাথায় এলো? খুব সহজেই এলো মহারাজ, কারণ যেদিন প্রথম উজির ওরফে ওই ভণ্ড বৈদ্যাদি বৈদ্যকে দেখি, সেদিনই ও আমাকে দেখে বারবার গোঁপ ঠিক করছিল। তখনই বুঝেছিলাম এ ওর নকল গোঁপ। আর আজ প্রমাণ দিলে, হ্যাঁ? কি জ্বালা! এই মৌমাছির জন্য ঘরে ঢুকতেও পারছি না। তোমাকে সেই কবে থেকে পই 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 করে বলছি, মৌচাকটা ভাঙো ভাঙো। তুমি তো আমার কোনো কথা কানে তুলছো না। আরে বাবা, মৌচাক ভাঙা কি অতই সহজ? তাহলে বাইরে থেকে লোক ডেকে আনো। লোক ডেকে আনো? জানো ওই মৌচাক ভাঙতে কত টাকা নেবে? তাই বলে তুমি মৌচাকটা ভাঙবে না? এভাবে আর কতদিন আমরা ঘর ছেড়ে বারান্দায় দিন কাটাবো? যতদিন না বিনা খরচে মৌচাকটা ভাঙতে পারছি, ততদিন কেন রাতও ওই বারান্দাতেই কাটাতে হবে। হ্যাঁ, মহারাজ, আপনার তো দেখছি ভালোই কাশি হয়েছে। আর বলো না মন্ত্রী, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শরীরে ঠান্ডাটা বেশ ভালোই লেগে গেছে। আসলে বয়স হচ্ছে তো। বয়সটা আপনার নয় মহারাজ, রাজসভার বাকি সদস্যদের হচ্ছে। তার মানে কি বলতে চাইছো মন্ত্রী? দেখুন মহারাজ, দিনকাল তো ভালো নয়, আর রাজসভার সবারই বয়স প্রায় 50 ঊর্ধ্ব। কার রোগ কার থেকে কার শরীরে ছড়ায় সে কি আর বলা যায়? দেখুন না, দেখুন আপনার চেহারার জৌলুসটাও কেমন সেনাপতির মতো কতটা ফিকে হয়ে গেছে দেখুন। হ্যাঁ, ঠিকই বলেছো মন্ত্রী, চেহারাতে আর আগের মতো উজ্জ্বলতা নেই। দেখুন মহারাজ, বড় সড়ো কিছু হয়ে যাওয়ার আগে আপনি সবাইকে রাজসভা থেকে বিতাড়িত করে দিন। কি বলছো? মানে আমি বলতে চাইছি, যারা আর কি 50 ঊর্ধ্ব, মানে যাদের 50 বছর হয়ে গেছে, তাদেরকে এইবার অবসর দিয়ে দিন। হ্যাঁ, কি বলছো? 50 ঊর্ধ্ব সবাইকে আমি অবসর দিয়ে দেব? তাহলে রাজসভা চলবে কিভাবে? আরে মহারাজ, আমি তো আছি, চিন্তা করছেন কেন? কিন্তু তুমিও তো 50 ঊর্ধ্ব। দেখুন মহারাজ, এত বড় রাজ্যপাট তো আর আপনার একার পক্ষে চালানো সম্ভব নয়।
একজনকে তো থাকতেই হবে। আর রইলো বাকি রাজসভার বাকিদের কাজ। আসলে সারা বছর ধরে বাকিরা যা কাজ করে তাতে আপনার শুধু শুধু সমস্ত মাইনের অর্থ জলে যায়। তার থেকে আপনি যদি আমার বেতনটা দ্বিগুণ করে দেন তাহলে আমি একা হাতেই সব সামলে নেব। এতে আপনার অর্থ বাঁচলো আর শরীর দুটোই ঠিক রইলো। কথাটা তুমি মন্দ বলনি, হ্যাঁ? তবে গোপালকে কিন্তু ছাড়া যাবে না। গোপালকে রাজসভাতে রাখতেই হবে। মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, গোপালের কাজও আমি সামলে নেব। হ্যাঁ, না না মন্ত্রী, তুমি যাই বলো না কেন, গোপালকে আমি ছাড়ছি না। আর গোপাল আমার সাথে না থাকলে কেমন যেন শরীরে বল পাই না। তাহলে আমি এখন আসছি মহারাজ, রাজসভায় দেখা হবে। গোপালকে ছাড়া নাকি শরীরে বল পান না, যত সব আদিক্ষেতা। ঠিক আছে, আগে বাকিদেরকে রাজসভা থেকে তাড়াই, তারপর গোপালকেও ঠিক কায়দা করে বের করে দেব। আর একবার গোপালকে রাজসভা থেকে বের করতে পারলে মহারাজকে কাবু করা আমার এক চুটকির কাজ। না না মহারাজ, এটা আপনি কি বলছেন? সবাইকে এভাবে অবসর দেওয়া যায় নাকি? হ্যাঁ, আরে না না গোপাল, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমাকে অবসর দিচ্ছি না। মহারাজ, আমাদের এইভাবে অবসর দিয়ে দিচ্ছেন, বাকি দিনগুলো আমাদের কিভাবে চলবে একটু ভেবে দেখুন। চিন্তা নেই সেনাপতি, চিন্তা নেই। তোমাদের বেশ কিছু পরিমাণে অর্থ অবসরকালীন ভাতা হিসেবে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধে হবে না। মানে মহারাজ, এইভাবে আমাদেরকে রাজসভা থেকে বিতাড়িত করলে আমরা অনেক সমস্যায় পড়ে যাব। হ্যাঁ, সেটাই তো। মহারাজ, আমাদের অজ্ঞাতে আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে বলুন। আরে এত কথার কি আছে? মহারাজ যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন তখন আমাদের সকলকেই সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত। সে না হয় মহারাজের সিদ্ধান্তকে আমরা অমান্য করলাম না, কিন্তু এই রাজপণ্ডিত, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি এরা যারা রাজসভার বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে, এদেরকে অবসর দিয়ে দিলে এদের কাজগুলোকে সামলাবে শুনি। এরা আবার রাজসভার কোন কাজে আসে আমার তো চোখে পড়ে না, এমনকি মহারাজেরও চোখে পড়ে না। তাই শুধু শুধু তোমাদের পেছনে অর্থ ব্যয় করে রাজ্য ভাণ্ডার শূন্য করার কোনো মানেই হয় না। এই মানে বলছিলাম কি মন্ত্রী, এখনো সময় আছে। তুমি একা হাতে সবকিছু সামাল দিতে পারবে তো? সব দিক বুঝে শুনে বলো। মহারাজ, আমি জোর গলায় বলতে পারি এরা যা কাজ করে তার থেকে দ্বিগুণ কাজ আমি একা হাতে সামলে নিতে পারবো। মন্ত্রী মশাইরা তো ছটফটানি কোথা থেকে আসছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এবার একটা মন্ত্রী নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গন্ডগোল পাকিয়েছে। তাহলে কথা হয়ে গেল, এবার এসো দেখি, এক এক করে সবার ভাতাগুলো নিয়ে যাও। কই, এসো। নিন মহারাজ, নিন। এবার এক এক করে সবার হাতে তাদের ভাতাগুলো তুলে দিন মহারাজ। গোপাল, গোপাল তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি তো এসেছি, কিন্তু আপনার যা কাশি হয়েছে দেখছি, আপনি এই অবস্থায় রাজসভায় বসতে পারবেন? না না গোপাল, আমার শরীরটা বড্ড খারাপ, সভায় আর বসা হবে না। তুমি বরং বাড়ি ফিরে যাও। যাবার পথে তোমার এই মাসের মাইনেটা কিন্তু রাজকোষ থেকে নিয়ে যেও। রাজকোষ এখন কার দায়িত্বে আছে মহারাজ? মন্ত্রী মন্ত্রী সবটা সামলাচ্ছে। একা হাতে যে এত কাজ সামলাতে পারে সত্যি আগে জানতাম না। বেড়ালকে মাছ পাহারার দায়িত্ব দিয়েছেন মহারাজ। যাই গিয়ে দেখি মাছটা অক্ষত আছে কিনা। আরে দূর দূর, আরে ঢোক না রে বাবা, ঢোক না। উফ,
কাল থেকে আরো বড় ফতুয়া পরে আসতে হবে, যাতে আরো বেশি বেশি করে মোহর ভরে নিয়ে যেতে পারি। ফতুয়া ভরে মোহর নিয়ে নিয়েছি। এইভাবে প্রতিদিন মুঠো মুঠো মোহর সরাতে পারলেই দুদিনেই আমি কৃষ্ণনগরের দ্বিতীয় রাজা। এবার শুধু বুদ্ধি করে বাকি রাজসভাসদদের মতো গোপালটাকেও এই রাজসভা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে একেবারে কেল্লা ফতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, হ্যাঁ? মন্ত্রীমশাই, আপনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। কিভাবে আপনাকে জব্দ করতে হয় ভালো মতোই জানা আছে। কিরে, খবর কি তোদের? আরে দাদু, তুমি আমার একটা কাজ তোদেরকে করে দিতে হবে, বুঝলি? কি কাজ দাদু? রাজ্যের প্রত্যেকটা বাড়িতে গিয়ে শুধু বলে আসতে হবে যে আগামীকালের মধ্যে যারা যারা তাদের খাজনা রাজসভায় জমা করবেন, মহারাজ তাদের 30% খাজনা মকুব করে দেবেন। হ্যাঁ, ব্যাস এই কাজ তো আমরা এক চুটকিতেই করে ফেলবো। তাহলে আর দেরি করিস না, ভালো করে ভেবে দেখ। সব বাড়িতে বলতে হবে কিন্তু, পারবি তো? তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও দাদু, ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। চললাম রে তবে, কালকে সবাই দেবে খাজনা আর মন্ত্রী মশাইয়ের বাজবে বাজনা। মন্ত্রী মশাই, আমার খাজনা তো আগে নিন। তোমার খাজনা আগে নেবে মানে? আমি তোমার কত আগে এসে দাঁড়িয়ে আছি তুমি জানো? মন্ত্রী মশাই, আমার খাজনা আগে নিন, আগে আগে। না না না, আমারটা আগে নিন, আমারটা আগে নিন। আমারটা আগে এই নিন। না, আমারটা আগে নিন। আরে আরে, আস্তে আস্তে, আস্তে। তোমরা একদিনে সবাই খাজনা নিয়ে চলে এসেছো, এবার আমি কি করে সামলাই এদের? হ্যাঁ, দেখুন না মহারাজ, রাজ্যের সবাই একসাথে খাজনা নিয়ে এসে জড়ো হয়েছে। হ্যাঁ, তাই নাকি? এ তো অতি উত্তম। খাজনা না চাইতেই সবাই খাজনা নিয়ে হাজির হয়েছে। বাবা বাবা, সবার খাজনাগুলো গুনে গুনে নিয়ে নাও। বলছিলাম কি মহারাজ, এতগুলো লোকের খাজনা এক এক করে গুনতে তো অনেক সময় লেগে যাবে। সবাই আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে বলুন তো? তার থেকে বরং সবাই সবার খাজনাগুলো একটা ঘরে জমা রাখো, তারপর না হয় মন্ত্রীমশাই সেগুলো গণনা সেরে আলাদা আলাদা হিসেব করে ফেলবেন। হ্যাঁ, এইটা একটা ভালো উপায় দিয়েছো গোপাল। সঠিক সময়ে সঠিক বুদ্ধির প্রয়োগ একমাত্র তুমিই করতে পারো। মন্ত্রীমশাই, আপনি বরং রাজকোষাগারে গিয়ে বসুন, আমি সবাইকে এক এক করে পাঠাচ্ছি। ইয়ে মানে এতগুলো মোহর? কি হয়েছে মন্ত্রীমশাই? না, গোপালের সামনে কাবু হলে চলবে না, আমাকে শক্ত থাকতে হবে। না মানে বলছিলাম যে এতগুলো মোহর হয়েছে তো কি হয়েছে, আমি সব সামলে নেব। ভাঙবে তবু মচকাবে না, ঠিক আছে? আমিও দেখবো কতক্ষণ আপনি সহ্য করতে পারেন। বাহ 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 বাহ, রাজকোষাগার এমন পরিপূর্ণ দেখে নিজেরও ভালো লাগছে। নাও নাও মন্ত্রী, এবার একটা একটা করে মোহর গণনা শুরু করো। দেখবেন মন্ত্রীমশাই, গণনায় যেন কোনো রকম ভুল ত্রুটি না হয়। বুঝতেই তো পারছেন, হিসাব নিকাশের ব্যাপার। পাহাড় সমান মোহর, এত মোহর আমি একা হাতে গুনবো কিভাবে? চাই কেন লোভে পড়ে নিজের ঘাড়ে সব দায়িত্ব নিতে গেলাম। হ্যাঁ মন্ত্রী, তুমি শুরু করো, আর সমস্ত মোহর গণনা শেষ হয়ে গেলে আমার ঘরে এসে একবার জানিয়ে দিও। নিন মন্ত্রীমশাই, শুরু করুন। এই 10,025, 10,026, এই 10,027। ও মা গো, আর পারছি না, আর পারছি না। কি ব্যাপার মন্ত্রীমশাই, মনে হচ্ছে হাঁপিয়ে গেছেন? তাহলে কি আমি ওই মহারাজকে গিয়ে বলবো? এই না 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 না, আমি তো একটু বিশ্রাম নিলাম। এই তো আবার গণনা শুরু করব। এই 10,026,
10,027 10,027 শেষে 10,026 ছিল নাকি 17 ছিল? কোনো গন্ডগোল হচ্ছে না তো মন্ত্রীমশাই? 26 নাকি 27 26 না 27 এই রে গুলিয়ে ফেললাম। তাহলে আর কি, ভুল গণনা করাচ্ছে, আপনি বরং আবার প্রথম থেকেই শুরু করুন। কি বলছো গোপাল? আবার প্রথম থেকে শুরু করব? হ্যাঁ নয় হ্যাঁ। 98 99 100 230 235 280 500 578 579 500 এই যা আবার গেল নব্বই হাজার 591 90,592 আরে এই হলো 90,000 593। ও যাক, অবশেষে তাহলে মোহর গণনা শেষ হল। যান, এবার মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসুন। গোপাল, আমার আর ওঠার শক্তি নেই গোপাল, আমি একটু এইখানে বিশ্রাম নিতে চাই। হ্যাঁ, একটু বিশ্রাম নিতে চাই গোপাল। এই যে গোপালের গেড়াকল মন্ত্রী মশাই, এখান থেকে ছুটি পাওয়া অত সহজ নয়। কি করা যায় মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য? আর কি করা যায়? জব্দ তো তোমাকে আমি করব। আমি চললাম। দেখি গিন্নি, তুমি আমরা এত রাতে যাচ্ছ কোথায়? যেখানে দু চোখ যায় সেখানেই যাও। আরে বাড়ি থেকে বেরিয়ে দু চোখ খুললেই তো বন আর জঙ্গল দেখতে পাবে। দরকার হলে বন জঙ্গলে গিয়ে থাকবো, কিন্তু দিন রাত এক করে মৌমাছির ভয়ে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। ওই মৌমাছির সাথে বসবাস করো তুমি। হ্যাঁ, আমি চললাম। মৌমাছি পেয়েছি গিন্নি, পেয়েছি। পেয়েছো মানে কি পেয়েছো? হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আর যাই বলো, আমি কিন্তু এখানে থাকবো না। গিন্নি, একটু সবুর করো, কালকের মধ্যে ওই মৌচাক হাওয়া হয়ে যাবে। সত্যি তো, তোমার কথা আমার মোটে বিশ্বাস হয় না। হ্যাঁ, আরে বাবা, সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। না না মহারাজ, এবার কিন্তু আপনার শরীরের কথাটা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছ, কাশিটা একটু বেশি হয়ে গেছে। কি করি বলো তো? সেই জন্যই তো বলছি মহারাজ, আপনার পাচন খাওয়া উচিত। একবার রাজবৈদ্যকে বলবো। রাজবৈদ্যকে বলে কি কোনো লাভ হবে? কোনো কিছু আগে পিছে না ভেবেই তো আপনি রাজবৈদ্যকে অবসর দিয়ে দিলেন। এখন কি আর রাজবৈদ্যকে বলে কোনো লাভ হবে মহারাজ? তাহলে কি করি বলো তো গোপাল? মহারাজ, ওই রাজবৈদ্যর সাথে তো আমার মোটামুটি ভালোই সম্পর্ক ছিল। মাঝে মাঝে তার বৈদ্যশালাতেও যেতাম। সেখান থেকে আমি যতদূর জানি, মানে ওই রাজবৈদ্য বলতো আর কি, খুব কাশি হলে নাকি খাঁটি মধু খেলেই কাশি একেবারে সেরে যায়। তাই নাকি? আটি মধু? তাহলে তো আমি এক্ষুনি বাজার থেকে আটি মধু নিয়ে আসার ব্যবস্থা করছি। এই কে আছিস? দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আবার কি হলো? বলছিলাম কি মহারাজ, বাজারের মধু কি আর খাঁটি হবে? জানেনই তো আজকাল বাজারের জিনিসপত্রে কি পরিমাণে ভেজাল থাকে। তাহলে খাঁটি মধু কোথায় পাবো? মৌচাকে। মৌচাকে? হ্যাঁ মহারাজ, একমাত্র মৌচাকেই আপনি খাঁটি মধু পাবেন। গোপাল, তুমি যে কি বলছো না, আমি এখন মৌচাক কোথায় পাবো বলো তো? মহারাজ, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, এই গোপালের কাছে সব কিছুর জোগাড় আছে। কি বলছো গোপাল? তোমার কাছে মৌচাকেরও জোগাড় আছে? আছে। কোথায়? আমার ঘরে। আমার ঘরে একটা বড় মৌচাক হয়েছে।
সেই মৌচাক ভর্তি একেবারে খাঁটি মধু। ওই মধু একবার খেতে পারলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন মহারাজ। তাই নাকি? হ্যাঁ মহারাজ, কিন্তু ওই মৌচাকের ধারে কাছে যাবার সাহস আমার হচ্ছে না। সারাক্ষণ ধরে ওই মৌমাছিগুলো ভনভন ভনভন করছে। কিন্তু আমি পারছি না তো কি হয়েছে, আমাদের মন্ত্রী মশাই আছেন। আপনি বরং ওনাকেই বলুন, একেবারে মৌচাক ভেঙে খাঁটি মধু আপনার জন্য নিয়ে আসবে। হ্যাঁ গোপাল, তুমি একেবারে ঠিক বলেছ। আমি এক্ষুনি মন্ত্রীকে খবর পাঠাচ্ছি। এই এই কে আছিস? মন্ত্রীকে খবর পাঠা, মধু আনতে যেতে হবে, খাঁটি মধু। হ্যাঁ, কি বলছেন মহারাজ? আমি মধু আনতে যাব? কেন কেন যাবে না কেন? মন্ত্রী মশাই মনে হয় ভয় পাচ্ছেন মহারাজ। কি ব্যাপার মন্ত্রী, তুমি ভয় পাচ্ছ? এই যে তুমি বলেছিলে তুমি নাকি সব সামলে নিতে পারবে। হ্যাঁ, মানে মহারাজ বলেছিলাম যে আমি পারবো। তাহলে আর কথা কিসের? আমি এদিকে খাঁটি মধু খাওয়ার লোকটাও সামলাতে পারছি না। যান যান, আর দেরি করবেন না, এইবারে জমবে মজা। নিন মন্ত্রী মশাই, এবার এক পা দুপা করে এগিয়ে যান। মানে গোপাল, আর কোনো মানে বোঝাতে হবে না মন্ত্রী মশাই, যান। ওরে বাবারে, ওরে বাবারে, আজকে যে কপালে কি আছে একমাত্র ঈশ্বরই জানেন। কি আছে, কি আছে? বাবারে 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 বাবারে, কত মৌমাছি! সামনে আগালেও বিপদ, পিছলেও বিপদ, বিপদ বিপদ, পিছনের বিপদটা আরো ভয়ঙ্কর। না না, মনে সাহস আনতে হবে, যা হবে দেখা যাবে। এই হুশ হুশ, যা যা যা, আরে যা না বাবা, যা যা, হুশ হুশ, এই হুশ, যা যা না রে, হুশ, এই হুশ, এই মৌমাছি হুশ। ওরে বাবা গো, ওরে বাবারি, ওরে বাবা, ওরে বাবা গো, ওরে মা গো, কে আছো, কে আছো, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, ওরে মা, পড়ে গেলাম, পড়ে গেলাম, ও বাবা গো, পড়ে গেলাম। মশাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই পুকুরে ঝাঁপ দিন। কি মন্ত্রী, এটা তোমার কি অবস্থা? মহারাজ, মহারাজ, মৌচাক ভাঙতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনার এত দায়িত্ব সামলাতে পারছি না। হ্যাঁ, সামলাতে তো পারছো না, তাহলে দায়িত্ব নিয়েছিলে কেন? আমি আর দায়িত্ব নিতে পারবো না মহারাজ। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে মহারাজ। তাহলে আমার খাঁটি মধু, খাঁটি মধুর কি হবে? চিন্তা নেই মহারাজ, মন্ত্রী মশাই পারেনি তো কি হয়েছে, আপনার বাকি রাজসভাসদগণ তো আছে। কই গো, কোথায় গেলে সব? এসো এসো এসো। এই যে মহারাজ, আপনার খাঁটি মধু একেবারে মৌচাক ভেঙে নিয়ে এসেছি। হ্যাঁ, সেনাপতি তুমি? এই যে মহারাজ, আপনার পাচন, এই নিন ধরুন। এই মধু মিশ্রিত পাচন খেলেই আপনার কাশি একেবারে সেরে যাবে। মহারাজ, মৌচাকের এই খাঁটি মধুটি আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরেকবার পরিশ্রুত করে দিয়েছি। হ্যাঁ, এই মধু খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। তোমরা এসব আমার জন্য করেছো? হ্যাঁ মহারাজ। দেখছেন তো মহারাজ, যাদেরকে আপনি অকেজো ভেবে অবসর দিয়ে দিলেন তারাই আজ আপনার কাজে আসলো তো। সত্যি সত্যি আমার নিজের খুব লজ্জা বোধ হচ্ছে। আমি যাদের কথা একবারও ভাবলাম না, তারা আমার জন্য এত কিছু করলো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের সবাইকে পুনরায় রাজপদে নিয়োগ করব। আর এই সব কিছু হয়েছে মন্ত্রীর জন্য। আমার কানে পুষ্মন্ত্র দিয়ে কান ভারী করা। মন্ত্রী, তোমাকে তো আমি শুলে চড়াবো। দরকার নেই মহারাজ, মন্ত্রী মশাই এমনি মৌমাছির হুলে পুরো তুলতুলে আলু মাখা হয়ে আছেন। নিন মহারাজ, নিন, মধুটা খান এইবার।
আরে মধুটা তো দারুণ স্বাদ। গোপালের বাড়ির খাঁটি মধু বলে কথা, ভালো তো হতেই হবে, কি বলেন মন্ত্রী মশাই? গোপাল দাদু, তুমি আমাদের বিশ্বকর্মা ঠাকুরের গল্প বলবে বলেছিলে, আজ বলো। দাদু, বিশ্বকর্মা ঠাকুরকে? ওরে বাবা, উনি অনেক বড় দেবতা, স্থাপত্য দেবতা। কথিত আছে এই বিশ্বকর্মা ঠাকুর শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটা নির্মাণ করেছিলেন। ওরে বাবা, কত বড় শহরটাকে উনি নির্মাণ করেছিলেন, হ্যাঁ? তাহলে আর বলছি কি, যা কিছু নির্মাণ সবকিছুর মূলে রয়েছেন এই দেবতা। এই যে রথের দিন প্রভু জগন্নাথ দেবের মূর্তিকে পুজো করলি, এই জগন্নাথ দেবের মূর্তি কে তৈরি করেছিল? কে গোপাল দাদু? স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর। বাবা, তুমি কত জানো, হ্যাঁ? না গো গিন্নি, সেভাবে আর জানা হলো কই, ওই আমাদের রাজসভায় যে সমস্ত জ্ঞানীগুণী মানুষজন আছে তাদের থেকেই শুনে শুনে যা কিছু শেখা আর কি। মহারাজ তো এবার বিশ্বকর্মা পুজো করবেন। ওমা, তাই? নদীতে বাঁধ করবেন। প্রতি বছর বানে কত ফসল নষ্ট হয়, এই বাঁধের ফলে আমরা জল ধরে রাখতে পারবো। যখন গরমে নদীর জল কমে যাবে তখন সেই বাঁধের ধরা জলে চাষ হবে। বাহ, এ তো খুব ভালো হলো। তার মানে এবার আর ভয় নেই, নদীর জল ফুরোবে না। হ্যাঁ গো, পুজোটা কবে? আর পুজোর দিন কাল স্থির হবে, বুঝলে? ওই পুজোর দিনেই বাঁধের কাজ শুরু হবে। মহারাজ বলেছেন খুব ধুমধাম করে পুজো হবে। শুনেছি মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর আসবেন। তার মানে তো এলাহি ব্যাপার, হ্যাঁ? হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কাল রাজসভা থেকে ফিরে তোদের সব জানাবো। পণ্ডিত, আমরা কবে বাঁধের কাজ শুরু করতে যাচ্ছি? এই ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো, ওই দিনেই আমরা আমাদের বাঁধের কাজ শুরু করব। আচ্ছা পণ্ডিত, একটা কথার উত্তর দেবে, এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো এই ভাদ্র সংক্রান্তিতেই কেন হয়? খুব ভালো প্রশ্ন। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষি কর্মে পূর্ণতা পায় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে। তাই ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করা হয়। দেখো দেখো, এখানেও কিরকম বিজ্ঞান আছে। এই বিজ্ঞানী কেন এই ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজো হয় তার যুক্তি সংক্রান্ত উত্তর পেলে? আগে পেলাম মহারাজ, ধর্মের এই অংশটা আমাকে বেশ খুশি করেছে। পণ্ডিত, তোমার এই বিশ্লেষণ আমাকে বেশ আনন্দ দিয়েছে। তাহলে মন্ত্রী, বাঁধের কাজ এই ভাদ্র সংক্রান্তিতেই শুরু করছি। সব তো ঠিকই আছে মহারাজ, কিন্তু নদীর পূর্ব পারের অধিবাসীদের আশঙ্কা যে বাঁধ দিয়ে জল আটকালে ওই জায়গায় জল শূন্য হয়ে যাবে। সে কি মন্ত্রী, তুমি কি খবর দিলে? না 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 না, আমার ধারণা কেউ এদেরকে ভুল বোঝাচ্ছে। এই বাঁধ হলে প্রত্যেকে ভালো ফল পাবে, এটা আমি সব দিক দেখে বিবেচনা করেছি। এ তো খুব হতাশাজনক একটা খবর দিলেন মন্ত্রী মশাই। এই তো বিস্ফোরণটা নীরবে হয়ে গেল, এবার এটার থেকে ফায়দা নিতে হবে। মন্ত্রী মশাইয়ের মুখটা বেশ খুশি খুশি লাগছে। বিষয়টার মধ্যে থেকে বেশ একটু আষ্টে গন্ধ ছাড়ছে বলে মনে হচ্ছে। এই গোপাল, মন্ত্রী কি খবর দিল বলো তো? হ্যাঁ, শেষে প্রজা বিদ্রোহ? মন্ত্রী মশাইয়ের কথার মধ্যে তো সেরকমই আভাস পাচ্ছি মহারাজ। মহারাজ, একবার আমরা পূর্ব পারের অধিবাসীদের কাছে যাই, ওদের বোঝাই। কথাটার মধ্যে আছে যুক্তি। গোপালের এই কথাতেই হবে মুক্তি। আরে দূর বাবা কবি, তোমার এই থেকে থেকে ছড়া কাটাটা বন্ধ করো তো। মন্ত্রী, তুমি এক্ষুনি পূর্ব পারে যাও, ওদের বোঝাও গোপাল তো এই কথাটা ঠিক বলেছে। এই রে, এর মধ্যে গোপাল ঢুকে গেল। এই গোপাল আমার সব কাজ পণ্ড করাবার জন্য এই পৃথিবীতে এসেছে। গোপালকে থামাতে হবে, গোপালকে থামাতে হবে। এই মহারাজ, মহারাজ বোঝানোর সময় অতিক্রান্ত হয়ে গেছে মহারাজ। আচ্ছা, এটা কি করে বলছেন? আজ এই মুহূর্তেই তো আমরা জানতে পারলাম, এর আগে তো এইসব কথা শুনিনি। তুষের আগুন দেখেছো গোপাল? প্রথমে ধিক ধিক করে জ্বলতে জ্বলতে একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে, এটা হলো তুষের আগুন।
যখন ধিক ধিক করে জ্বলছিল তখন আপনার কাছে খবর ছিল মন্ত্রী মশাই। মানে তুমি কি বলতে চাও গোপাল? আমার মনে হয় এই ভুল ধারণা ওদের মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে। এই গোপাল একেবারে ঠিক জায়গায় এসে গেছে। এবার থামাতে হবে, এবার থামাতে হবে। গোপাল গোপাল এটা ওদের আশঙ্কা, মনের এই আশঙ্কা থেকে ওদের মনে এই ধারণা হয়েছে। মন্ত্রী মশাই, এটা কি ওদের ধারণা না আপনার ধারণা? হ্যাঁ, তুমি কি বলতে চাও একবার সহজভাবে বলো তো? তোমার এই জিলিপির মতো প্যাঁচ লাগানো কথা আমি একদম সহ্য করতে পারি না গোপাল। আমি তো খুব সহজভাবেই জিজ্ঞেস করেছি, ওটা পুপ্পারের অধিবাসীদের ধারণা না আপনার মস্তিষ্ক প্রসূত ধারণা, কোনটা? আমি তোমাকে কি বলবো গোপাল, আমার আর বলার কোনো ভাষা নেই। গোপাল, এ তোমার খুব বাড়াবাড়ি। আমি এই কথার তীব্র প্রতিবাদ করছি। গোপাল, এই কথার জন্য তোমাকে মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক হয়েছে, বেশি তরবর করলে এটাই হয়। কিন্তু গোপাল এই খবরটা পেল কি করে? কথাটা তো সত্যি। কেউ কি বেইমানি করলো? গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে তাহলে এক্ষুনি এই রাজসভায় তোমার অভিযোগ পেশ করো। হয় তোমার অভিযোগের প্রমাণ পেশ করো, নতুবা ক্ষমা চাও। আর যদি ক্ষমা না চাই মহারাজ? মহারাজ, গোপাল আপনার আদেশ অমান্য করছে মহারাজ। উফ মহারাজ, মহারাজ আমি ভাবতে পারছি না, এই কি আপনার গোপাল? এই গোপালকে আপনি দুধ কলা দিয়ে পুষছেন? আমি চাই মহারাজ আমাকে বহিষ্কার করুন। গোপাল, তোমাকে এই রাজসভা থেকে এই মুহূর্তে আমি বহিষ্কার করলাম। এটা কেমন হলো? গোপাল যেন বহিষ্কৃত হবে বলেই এই ধরনের ইচ্ছাকৃত বিবাদ করলো। না না না, আমাকে গোপালের ওপর নজর রাখতে হবে। আজই বটাঘটার সাথে যোগাযোগ করতে হবে। গোপালের ব্যাপারটা কেমন যেন লাগলো। না, এর মধ্যে নিশ্চয়ই কিছু ঘটনা আছে। রাজসভা শেষে গোপালের কাছে দেখা করতে হবে। বিষয়টা কিরকম হঠাৎ ঘটে গেল। আচ্ছা, এর মধ্যে গোপালের কিছু বক্তব্য আছে কি, যেটা আমি দেখতে পাচ্ছি না? গোপাল কি সত্যি আমার রাজসভা পরিত্যাগ করলো? না, আমি কি কিছু ভুল করলাম? ও ভগবান! কি বলছো গো গোপাল দাদা? উপপারের অধিবাসীরা বাঁধ হতে দেবে না? এই বাঁধটা হলে আমাদের গরমকালে চাষের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হবে না। আমাদের কত উপকার হবে। এ তো খুব অন্যায় হচ্ছে গোপাল দাদা, আমরা আমাদের ক্ষতি হতে দেব না। কি গো, তুমি কি বলছো? দরকার পড়লে অধিকার আদায় করে নেবো। শোনো পুটির বাবা, আমাকে তোমাদের বিশ্বাস হয়তো নাকি? হ্যাঁ, এটা কি বলছো গোপাল দাদা? তোমাকে বিশ্বাস করবো না তো কাকে করবো? তাহলে এই দাঙ্গা হাঙ্গামার কথা বলছো কেন? কিভাবে অধিকার আদায় করতে চাও? দাঙ্গা করে? শোনো, আমি থাকতে এই কৃষ্ণনগরে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেব না। সময় খুব অল্প, আমি যা বলবো মন দিয়ে শুনবে। শুনবো, তুমি বলো। আমি গা ঢাকা দেব। এর মধ্যে যে মন্ত্রী মশাই আছেন এটা আমি বুঝে গেছি। আমার শুধু প্রমাণ দরকার, আর এই প্রমাণটার জন্যই আমি গা ঢাকা দিয়ে থাকবো। আর পুটি, তোরা সবাই মিলে লুকিয়ে মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ঠিক আছে গোপাল দাদু, আমরা কাল থেকেই মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখা শুরু করব। শোনো পুটির বাবা, বাঁধের কাজ নির্দিষ্ট দিনে শুরু হবে, এটা আমার কথা। এর নড়চড় হবে না। তোমাদের কাজ বাঁধটাকে রক্ষা করা। বাঁধের জায়গাটার উপর তোমাদের নজর রাখতে হবে, বুঝলে? তাহলে তোমাদের কি কি করতে হবে সব জেনে গেলে এবার কাজে মন দাও, গিয়ে যাও। ব্যাস, আমরা নিশ্চিন্ত। গোপাল দাদা আছে তো কিসের ভয়? সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন আর ভয় কি? হ্যাঁ, বাবা বিশ্বকর্মার জয় বলো আর তোমাদের কাজ করো। আমি চললাম। বটা ঘটা আছিস নাকি? বটা নেই, ঘটা আছে। ভেতরে এসে কি বলবেন বলুন। সে কি রে, বটা কোথায় গেল? 9 মাসে 6 মাসে এলে কি আর কোনো খবর পাওয়া যায়? আমি তো কাজ এনেছি। কাজটা কি শুনি? আপাতত গোপালের ওপর নজর রাখা আর নদীর পূর্ব পারের মানুষদের বাঁধের বিরুদ্ধে খেপানো। হ্যাঁ, দুটো কাজ একসাথে করতে হবে। দুটো কাজই হয়ে যাবে। নদীর পূর্ব পাড়ের ওই মানুষজনকে খেপানোর দায়িত্বটা আমি নিলাম। লোক খেপাতে আমি খুব পারি। আর গোপালের বাড়িতে নজর রাখবার কাজটা ওই রতনকে দিয়ে দিন। রতন মানে ওই আমাদের বাজারে যে মাছ নিয়ে বসে, রতনকে কি বিশ্বাস করা যায়? হ্যাঁ যায়, ও গোপালের ওপর খুব চটা। তাহলে তুই রতনকে খবর দে, আর তুই পূর্ব পাড়ের লোক খেপাতে চলে যা।
ঠিক আছে? ঠিক আছে মন্ত্রী মশাই, সেসব তো হয়ে যাবে, কিন্তু এদিকে তো ভাঁড়ে মা ভবানী, কিছু অগ্রিম দিন। আরে আরে সেই সব কি আমাকে বলতে হয়? এই নে, এই নে, আমি তোদের দেব বলে সাথে করেই এনেছি। এতে 4 মোহর আছে, 2টো তোর আর 2টো রতনের। সব কাজ ঠিক মতো হলে আরো 4 মোহর দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই, লোক খেপিয়ে লাভ কি? এদিকে লোক খেপিয়ে দেব, কিন্তু মহারাজের কাছে ভালো সাজবো। মহারাজকে বলবো আমাকে পুরো দায়িত্ব দিন, আমি সব কিছু ঠিক করে দেব। তারপর আমি আমার মতো লোকজনকে নিয়ে কাজটা শুরু করব। এই সুযোগে কিছু অর্থ উপার্জন করা যাবে। একে বলে এলোমেলো করে দে, লুটে পুটে খাই। চলি রে, চলি। তার মানে আমরা ঠিক ভেবেছি। কি সেনাপতি, কি বললাম? আচ্ছা, এইসব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনাগুলো আমার মাথায় কেন আসে না গোপাল? হ্যাঁ, আসলে তুমি সেই রকম ভাবে তলিয়ে ভাবো না বলে, একটু তলিয়ে ভেবে দেখবে, তুমিও সব কিছু দেখতে পাবে, বুঝলে? হ্যাঁ, এখন তুমি কি করবে? তুমি কি পূর্ব পারে যাবে? অবশ্যই, তবে সবচেয়ে আগে যাব মহারাজের কাছে। আর একটা কাজ আমাকে করতে হবে। কি কাজ গোপাল? আমার দৃঢ় ধারণা আমার উদ্দেশ্য মন্ত্রী বুঝে ফেলেছে, তাই আমার ওপর নজরদারি করবার জন্য মন্ত্রীমশাই কাউকে আমার বাড়ির সামনে মোতায়েন করবে। তার মানে নজর রাখবে? তুমি কি করবে? আমি চোখে ধাঁধা দিয়ে পগার পার হব। তুমি কি বুদ্ধিটা ফেলেছো সেটা বলো তো বাবা। তোমাদের সবকিছু বলছি, কিন্তু তোমরা শুনে সবকিছু ভুলে যাবে। এই কথা যেন মন্ত্রী মশাইয়ের কানে না যায়। সেনাপতি, সব কথা গোপন রেখো কিন্তু। কি বলছো গোপাল? হ্যাঁ, তুমি একটা ভালো কাজে যাচ্ছ আর আমি তোমার কথা বলে দেবো? হ্যাঁ, এটা তুমি ভাবলে কি করে? তুমি নিশ্চিন্তে বলো। তবে শোনো, বাহ, খুব ভালো ভেবেছো। বিজ্ঞানী, সবার শেষে তোমার বাড়ি হয়ে যাব। আমার ওই জিনিসটি লাগবে কিন্তু, না হলে জমবে না। সব শেষে তুমি আমার কাছে এসো, আমি ওই জিনিসটা বার করে রেখে দেবো। গোপাল বউ, আমরা আসছি। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবে এই কাজটা করেছে মহারাজ। গোপাল রাজসভা থেকে চলে যাবার পর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা গোপাল ইচ্ছে করেই ঘটিয়েছে। আমার বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে। মহারাজ, গোপাল দাদা এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। তুমি বলো, তোমার কি বলার আছে? আমরা জানি যে তুমি ইচ্ছে করেই শাস্তি মাথা পেতে নিয়েছো গোপাল। হ্যাঁ রানীমা, আমি ইচ্ছে করে এই মহারাজের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে এই রটনার পেছনে মন্ত্রীমশাইয়ের হাত আছে। এই বাঁধ হতে না দেবার পিছনে মন্ত্রীমশাইয়ের নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। এটা কি তোমার সন্দেহ, না এর মধ্যে বিশ্বাস আছে? আগে সন্দেহ ছিল মহারাজ, কিন্তু আজ একটু আগে আমার সন্দেহ আর সন্দেহ নেই, আমার বিশ্বাস হয়ে গেছে। কি এমন ঘটেছে? আমি ঘর থেকে বেরোবার মুখে দেখি কেউ একজন আমার ঘরের সামনে দাঁড়িয়ে। শোনো গিন্নি, আমি আসছি, সাবধানে থেকো। বাড়ি থেকে বের হওয়ার আগে একবার চারপাশটা দেখে নি। কেউ একজন দাঁড়িয়ে আছে, তার মানে মন্ত্রী মশাই আমার পরিকল্পনাটা ধরে ফেলেছেন। হ্যাঁ, কি হলো? থামলে কেন? আরে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। শোনো, তোমার লাল পেড়ে শাড়িটা দাও তো, আমি তুমি সাজবো। তোমার কি বুদ্ধি গো! দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই নাও। দাও দাও দাও, ঠিক আছে। একদম জমি দই। আসি। নে, দাঁড়িয়ে থাক। এইভাবে লোকটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। সবাই জানে
সেনাপতি, বিজ্ঞানী, সভাকবি, পণ্ডিত সবাই সব কিছু জানে। আপনি শুধু রাজসভায় ঘোষণা করে যাবেন নির্দিষ্ট দিনেই বিশ্বকর্মা পুজো করে বাঁধের কাজ শুরু হবে, ব্যাস। ঠিক আছে। আর মন্ত্রীমশাইকে বুঝতে দেবেন না যে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যটা জেনে গেছি। কিন্তু এই রকম করবার কি কারণ সেটাই তো বুঝতে পারছে না। এবার সেটাও বুঝে যাব। আমি আসি মহারাজ, আসি রানীমা। যাবার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা জিনিস নেবার আছে, ওটা নিয়ে আমি পূর্ব পারে চলে যাব। আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফিরে এসো। প্রহরী, গোপালের সাথে যাও, গোপালের যেন কোনো বিপদ না হয়। যথাজ্ঞা মহারাজ। শোনো ভাই, তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই আমাদের এখানে ডাকা হয়েছে। তোমরা জানো তোমাদের এই নদীর ওপর বাঁধ দেওয়া হবে। এ তো ভালো কাজ, নদীর জল ধরা থাকবে, চাষাবাদ হবে। ওটা তোমরা ভাবছো, আসলে তোমাদের ক্ষতি। মন্ত্রী মশাই তো তোমাদের ক্ষতি চান না। পুরো বিষয়টা কাল তোমাদের মন্ত্রী মশাই এসে বোঝাবেন। এখন থেকে তোমরা ওই তোমাদের নদী পাহারা দাও। দেখো, ওই মন্ত্রী মশাই যখন আসবেন বলেছেন, তখন বিষয়টা সহজ নয়। নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমাদের কাজ হলো ওই নদীকে পাহারা দেবার, কেউ যেন কিছু খুঁড়তে না পারে। শুনলে তো প্রহরী, তুমি প্রাসাদে ফিরে যাও, মহারাজকে সব কথা বলো। আবার এখানে আসার সময় কিছু শুকনো খাবার নিয়ে আসো, ওই মুড়ি, চিড়ে, মুরগি, বাতাসা, এইসব। এই কদিন তো এইসবকেই থাকতে হবে। ঠিক আছে গোপাল দাদা, আমি আসছি। কাল থেকে শুরু হবে খেলা, যে যেরকম কাজ করবে তার সেই রকম পাওনা হবে। মহারাজ, মহারাজ বাঁধ নিয়ে কি ভাবলেন? আমার তো কিছু ভাবার নেই, বাঁধ হবে, নির্দিষ্ট দিনেই হবে। মহারাজ, প্রজারা অসন্তুষ্ট, ওরা তো এখানে কিছুতেই কাজ করতে দেবে না। আমার কাছে খবর আছে ওরা নাকি নদী পাহারা দিচ্ছে। আমি সৈন্য পাঠাবো, উন্নয়ন যে বা যারা থামিয়ে দিতে চায় তাদের তো ক্ষমা করা যায় না। নির্দিষ্ট দিনে তিথি মেনে খনন কাজ শুরু হবে। আমি পোটোকে খবর পাঠিয়েছি, প্রতিমা নির্মাণও শুরু হয়ে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ রাতেই আগুনটা জ্বালাতে হবে। অর্ধেক কাজ তো ঘটা করেই দিয়েছে, বাকি কাজটা আমি করে নেব। কিন্তু একটা খোঁচা রয়েই গেল, গোপাল কোথায় গেল? হ্যাঁ গোপাল? কি ভাবছো মন্ত্রী? তোমার সব ভাবনা চিন্তার উপর গিয়েও একজন ভেবে নিয়েছে। হ্যাঁ, আজ রাতে সেই নাটকটা দেখতে যাব আমরা সকলে। আমি মহারাজকে কতবার বোঝাবার চেষ্টা করেছি যে এইভাবে পূর্ব পাড়ের অধিবাসীদের আতান্তরে ফেলবেন না মহারাজ। নদীতে বাঁধ দিলে ক্ষতি হবে পূর্ব পাড়ের অধিবাসীদেরই। কাল বলেছিলাম না যে মন্ত্রী মশাই আসবেন, উনি এসেছেন। হ্যাঁ, কথা রেখেছেন। দরকার পড়লে আমি মহারাজের সাথে সম্মুখ সমরে লড়াই করতে প্রস্তুত, যদি তোমরা আমার সাথে থাকো। আছি, আমাদের বিপদে যে আছে, আমরা তার বিপদেও আছি। ওরে বাবা রে, এই কে রে? এই বাঁচাও বাঁচাও বাঁচাও! মন্ত্রী মশাই, এ তো ভাল্লুক। পালান পালান মন্ত্রী মশাই, পালান পালান। পালাবোটা কোথায়? আরে পালাবোটা কোথায়? এটা আমার তৈরি ভাল্লুকের চামড়া, একেবারে আসলের মতো। এটা নিয়েই ও এখানে এসেছে। গোপালের এটা নতুন খেলা, ভাল্লুক সেজেছে রাতের বেলা। বাঁচাও বাঁচাও ভাল্লুক, বাঁচাও বাঁচাও! মন্ত্রী মশাই, এই নদীতে ঝাঁপ মারুন। আরে আরে, আমি সাঁতার জানি না, আমি সাঁতার জানি না। এই কাদায় পড়ে গেলাম, এই ভাল্লুকটা ঘাড়ের কাছে এসে গেল। ঘটা ঘটা, আমার বউটা বিধবা হয়ে যাবে বাবারে। মন্ত্রী মশাই, আপনার খেলা শেষ। শোনো ভাই সব, তোমাদের একটা কথা বলি। এই মন্ত্রী মশাই তোমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। ও মা, এ তো গোপাল। পালাই বাবা।
কোথায় যাবে ঘটা ভাই? চলো চলো এবার কারাগারে চলো। আমার কোনো দোষ নেই, এই মন্ত্রী মশাই এইসব করতে বলেছেন। আমি আজ্ঞাবহ ভৃত্যের মতো আদেশ পালন করেছি। মহারাজ, মন্ত্রীমশাই পপাত ধরণী তলে, মন্ত্রীমশাইয়ের জারিজুরি শেষ। এসব কি হচ্ছে বলুন তো? এই মন্ত্রী তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল। এই বাঁধ হলে সবার মঙ্গল। আচ্ছা, তোমরা কি মনে করো মহারাজ তার প্রজাদের ক্ষতি করতে পারেন? আমাদের ভুল হয়েছিল, ভুল বুঝেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আমি ক্ষমা করলাম। ভাদ্র সংক্রান্তিতে আমরা বাবা বিশ্বকর্মার পুজো দিয়ে আমাদের বাঁধের কাজ শুরু করব। প্রহরী, মন্ত্রী আর ঘটাকে কারাগারে নিয়ে চলো। আর গোপাল, ভাল্লুকের চামড়া ছেড়ে দিয়ে এবার নিজের রূপে ফিরে এসো। যথাজ্ঞা মহারাজ। এই ফিরে এলাম নিজের রূপে। মহারাজ, মহারাজ, কোদাল নিয়ে মাটিতে কূপ মারুন। আপনার কোদাল চালানোর সাথে সাথে বাঁধের কাজ শুরু হয়ে যাবে। পুজো কি শেষ পণ্ডিত? মহারাজ, পুজো শেষ, প্রসাদ বিতরণ করতে বলুন। বড় ভুল হয়ে গেল গোপাল। এত ডামাডোলে নবাব বাহাদুরকেই তো নিমন্ত্রণ করা হলো না। তাতে কি, যেদিন এই বাঁধের উদ্বোধন হবে সেদিন নবাব বাহাদুরকে দিয়ে উদ্বোধন করাবেন। এখন প্রসাদ নিন। গোপাল, এই নাও প্রসাদ। এই নিন কোদাল, মাটিতে কূপ লাগান মহারাজ। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। সহায় যখন বাবা বিশ্বকর্মা, তখন কে করবে অকর্মা? না 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 না, এইভাবে আর ভালো লাগছে না। সবই হচ্ছে, তবু কি যেন একটা হচ্ছে না। কতদিন হয়ে গেল তেমন কোনো নিমন্ত্রণ পাওয়া যায়নি। মনটা কেমন আনচান আনচান করে না? ও এই ব্যাপার, এটা আগে বলবেন তো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে নিমন্ত্রণ একটা এলো বলে। হ্যাঁ, বলো কি? তা মন্ত্রীমশাই, নিমন্ত্রণ কি পায়ে হেঁটে আসছে না ঘোড়ায় চেপে? এদিকে তো সবার কাজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমারই বোধহয় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। হয়ে যখন গেছে তখন আর কি করবে? বসে বসে ডিমের তা দাও এবার। সেই সব করার কি আর সময় আছে মহারাজ? আসলে ওই সারা বছরই তো আমার অস্ত্রশস্ত্র নিয়ে কাজ, তাই ঠাকুরকে সন্তুষ্ট করতে এবার ওই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি। তাই সব দিকটাই সামলাতে হচ্ছে। বাহ, এই তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এই উপলক্ষেই আপনার ও আপনার সব সভাসদদের নিমন্ত্রণ থাকলো পুজোর দিন। এই বলেছিলাম না মহারাজ, নিমন্ত্রণ আসছে। কি মিলে গেল তো এবার? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তবে হচ্ছে যখন, তখন পুজোটা না হয় একটু বড় করেই হোক। আমি নিজে সেনাপতির সঙ্গে ব্যবস্থাপনায় থাকবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যাও যাও, তবে আর দেরি করো না। বলি, বেশ তো বসে বসে হাই তুলছো। বলি, সভায় যাওয়ার তাড়া নেই বুদ্ধি? তারার আমার কিসের গিন্নি? যত তারা তো মন্ত্রী মশাইয়ের। বিশ্বকর্মা পুজোর জোগাড় যন্ত্র করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে কথা। আমায় মনে হচ্ছে এইভাবে হাই তুলে তুলেই দিন কাটাতে হবে। তুমি যাই করে কাটাবে কাটাও, কিন্তু আমরা এখন কি করবো বলো তো? এসেছি যখন তখন ভালোই হয়েছে। একটা কাজ তোদেরকে দেওয়া যেতেই পারে, বুঝলি? কি কাজ গো গোপাল দাদু? মন্ত্রীমশাইয়ের অতি সততা চোরের লক্ষণ মনে হচ্ছে। তাই তোরা মন্ত্রীমশাই আর সেনাপতির গতিবিধির উপর নজর রাখতো দেখি। আজকে এটাই আমাদের কাজ তো। হ্যাঁ, তবে দেখিস কেউ যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা তোমাকে এসে একেবারে পাকা খবর দেব।
এসো সেনাপতি, চলো দেখে শুনে আগে পুজোর বাজারটা ঠিক করে সেরে ফেলি। এটার এমন কি ব্যাপার? মোহর দেব আর মালপত্র নেব। আরে ব্যাপারটা যদি অতই সোজা হতো তাহলে আর আমাকে তোমার সঙ্গে আসতে হতো না। কেনাকাটা করার সময় চোখ কান খোলা রাখতে হয়, বুঝলে? বুঝলাম, মানে ওই পচা গলা ফল যাতে গছিয়ে না দেয়, তাই তো? এই দাও তো, দাও সব রকম ফল 5 কেজি করে মেপে দাও দেখি। আর হ্যাঁ, দামটা কিন্তু বুঝে শুনে নেবে। না না না, ও সব দিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি একেবারে পাইকারি দাম নেব মন্ত্রীমশাই, বেশিও নয় আবার কমও নয়। আমাদের কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে হবে। আর এই সঙ্গে পাকা রসিদও দেবে। তবে আমি যে এই এত ফলের বরাত পাইয়ে দিলাম তার জন্য আমার পাওনাটার কি হবে? হ্যাঁ, আপনার পাওনা? ও যেন আকাশ থেকে পড়লে। শোনো, ভালোয় ভালোয় বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমার পাওনা আমার কাছে পৌঁছে দেবে, কথাটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এই মিষ্টিটাও কি এখন থেকেই নিয়ে রাখতে হবে মন্ত্রীমশাই? শুকনো কিছু মিষ্টি নেওয়া যেতেই পারে, তবে সেটা এমন কিছু বড় কথা নয়। আসল কথা হলো দামের ব্যাপারটা ঠিক করে রাখতে হবে। কিরে ভোলা, তাই তো? দাম তো সব ঠিক করাই আছে, আপনাকে কি আর আমি ঠকিয়ে নেব? কোন মিষ্টি কটা করে লাগবে সেটা বলুন। ওরে ওরে, আমাকে ঠকানো কি অতই সহজ? সে তুই চাইলেও পারবি না। বিশ্বকর্মা পুজোর জন্য কাঁচা গোল্লা, দরবেশ, কালাকাঁদ সব 100টা করে লাগবে। হ্যাঁ, তবে শোন, এবার আর মুখের কথায় কাজ হবে না। মিষ্টির হিসাব কষে পাকা রসিদ দিবি, কেমন? দিয়ে দেব মন্ত্রী মশাই। তবে শুধু ওটা দিলেই হবে না, সঙ্গে এই এত মিষ্টির বরাত পাইয়ে দেওয়ার জন্য আমার ভাগের ভাগটাও বিশ্বকর্মা পুজোর দিন আমার বাড়িতে পৌঁছে দিবি। সে কি? নয়, হ্যাঁ। আরে বাস, মন্ত্রী মশাই তো আচ্ছা কল খাটিয়েছে। দাদু কি আর এমনি এমনি আমাদের নজর রাখতে বলেছে? চল চল, আর দেরি না করে এক্ষুনি গিয়ে দাদুকে খবরটা দি। দাদু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল। মন্ত্রী মশাই সেনাপতির সঙ্গে পুজোর কেনাকাটা করে ওই বিক্রেতাদের কাছ থেকে বরাত পাইয়ে দেওয়ার অর্থ দাবি করছেন। বিক্রেতারা পুজোর দিন সকালে ওর বাড়িতে ওই অর্থ পৌঁছে দেবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো মন্ত্রী মশাই কলে পড়বেনই পড়বে। এই তো সবাই হাজির আছে দেখছি। তাহলে সবাই শুনুক পুজোর ব্যবস্থাপত্র কেমন চলছে। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে দৌড়ে চলছে নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে? তুমি আর এইসব কি বুঝবে? কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে সব ব্যবস্থা করছি সে তো আমিই জানি। জীবনে ওই কুটকচালি করা ছাড়া তো আর কিছুই করলে না। ও মা, খেটে খেটে মন্ত্রী মশাই হয়েছেন বেহাল, তবেই তো হবে পুজো, থাকবে ছন্দ, বাজবে তাল। ভালো বলেছো কবি, সাধু সাধু। শুধু বললে হবে না, খাটুনিও আছে মহারাজ। মন্ত্রীমশাই ছিলেন বলে কোনো কাজেই কোনো অসুবিধে হচ্ছে না। সে তো হবেই, এই না হলে চোরে চোরে মাস্তু তো ভাই। কি বললে গোপাল? কি বললে? আমি চোর? আর আমি চোরের ভাই? হ্যাঁ, শুনলেন মহারাজ? শুনলেন গোপালের কথা? কথার আর কি, না আছে মুন্ডু আর না আছে মাথা। না 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 না, গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। এটা তো গুরুতর অভিযোগ। যা ভেবেছো সেটা প্রমাণ করতে হবে, কিন্তু না হলে নিজের কথা ফিরিয়ে নিতে হবে। প্রণাম মহারাজ, সভার কাজের মধ্যে হাজির হওয়ায় আমি দুঃখিত। আরে আরে, বর্ধমানের মন্ত্রীজি, এসো এসো। কি উদ্দেশ্যে আসা হয়েছে বলো? আগে মহারাজ, খবর পেলাম কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে, তারই ব্যবস্থাপনা দেখতে এলাম আমি। সেটা দেখার জন্য সেই বর্ধমান থেকে ছুটে এখানে আসতে হলো? সেখানে হয় না বুঝি? হলে তো আর কোনো সমস্যাই হতো না। সে কি? কিন্তু না হওয়ার কারণটা কি? আমাদের রাজা মশাইয়ের কাছে বারবার পুজো করার আবেদন করেও লাভ হয়নি। রাজা মশাইকে কোনোভাবেও রাজি করানো যায়নি। এই তো গোপালকে পেঁচে ফেলবার মোক্ষম একটা সুযোগ চলে এসেছে এবার।
এই ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। আছে যখন তখন বলে ফেলো, চেপে রেখে আর লাভ কি? আগে মহারাজ, বর্ধমানের রাজাকে পুজোর ব্যাপারে রাজি করানোর কাজটা যদি গোপালকে দেওয়া হয় তবে কেমন হয়? হ্যাঁ, মন্দ হয় না। গোপাল নিশ্চয়ই রাজামশাইকে বুঝিয়ে একটা কিছু সমাধান করবে। তবে তো আর কোনো চিন্তাই থাকে না গোপাল মশাই, আপনি আর না করবেন না কিন্তু। বুঝেছি, মন্ত্রী মশাই তবে আমাকে জব্দ করার ফোন দিয়ে আসছেন। কি হলো গোপাল, বিপদ বুঝে হাত তুলে দিলে নাকি? না না, তোলা তুলির আর কি আছে। আর মহারাজেরও যখন এমনই ইচ্ছে যে আমি গিয়ে রাজামশাইকে বোঝাই, তখন না হয় যাব। তবে আমি একা নয়, সঙ্গে আমার দলবলও থাকবে, আর এর জন্য কিছু খরচ খরচাও হবে। খরচ খরচা নিয়ে ভাবতে হবে না আপনাকে, সেই সব ব্যবস্থা আমি করে দেব। ব্যাস ব্যাস, তবে তো সব মিটেই গেল। মিটে গেল নাকি ঘেঁটে গেল সেটা তো সেখানে গেলেই টের পাবে। তাহলে গোপাল আর দেরি করো না, কিভাবে কি করা যায় দেখো। এই তো সব গুছিয়ে বসে গেছিস দেখছি, এবার তাহলে চটপট শুরু করে ফেলতে হবে। তোমার কথা মতো কাগজ কলম নিয়ে বসে তো গেলাম, কিন্তু এবার করবোটা কি দাদু? হ্যাঁ, তুমি আবার আমাদের পড়াশোনা করাবে না তো? তাহলে কিন্তু আমরা আবার সব কুটিয়ে পালাবো। দাঁড়া দাঁড়া, আগে আমি তালিকাটা বানানো শুরু করি, তারপরে যাবি। তুমি কি করছো বলো তো? পড়াশোনা করানোর জন্য তো পণ্ডিত মশাই আছেন না, তুমি আবার টোল খুলে বসবে নাকি এবারে? টোল নয় গিন্নি, আমি তো আগে দল বানাবো, আর তারপর সেই দল নিয়ে বর্ধমান রাজ্যে যাব। আবার বলি, আবার সেই হেয়ালি করা শুরু করেছো? শুধু খই ভাজা নয় গিন্নি, বিশ্বকর্মার বংশধরদের যোগ্য সম্মান পাইয়ে দেওয়াও আমার উদ্দেশ্য, বুঝলে? আর সেটাও আমি পাইয়েই ছাড়ব। হ্যাঁ, মোটামুটি একটা তালিকা বানিয়ে ফেলেছি। এবার এই তালিকায় লেখা নাম ধরে ধরে এদের সবাইকে আজ বিকেলেই গ্রামের বটতলায় জড়ো হতে বল দেখি। এরা তো সবাই গ্রামে কিছু না কিছু কাজ করে গো দাদু। এদের নিয়েই দল বানাবে তুমি? তার মানে আমরা দল থেকে বাদ? এটা কিন্তু ভালো হলো না দাদু। সব খেলায় কি আর একই দল খেলে রে? এই খেলার জন্য যে ওদেরই দরকার। তুমি থাকো তোমার খেলা নিয়ে, আমি চললাম রান্না করতে। হ্যাঁ, গোপাল দাদা, আমাদের সবাইকে ডেকে পাঠালে কেন বলো তো? আমিও তো তাই ভাবছি, তাও আবার একেবারে একজন দুজন নয়, 9 জন একসাথে। মনে হচ্ছে বড় কোনো কাজের ফরমাইশ আছে। তবে আসল দরকারটা তো গোপাল দাদাই বলতে পারবে। ওই 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 তো গোপাল দাদা এসে গেছে, গোপাল দাদা। এই তো সবাই এসে গেছে দেখছি। তাহলে শোনো, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সবাইকেই তোমাদের হাতের কাজের নমুনা নিয়ে বর্ধমান রাজ্যে যেতে হবে। সেটা আবার কেন? সেখানে গিয়ে কি হবে? হবে হবে, কিছু তো একটা হবে। বর্ধমানের রাজামশাইকে খুশি করতে পারলে পারিতোষিক পাবে, সেটা কি কম বড় ব্যাপার? তাহলে তো দারুণ ব্যাপার। না না না, আমরা যাব, আমরা সবাই মিলে যাব। কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো, তাই হাতে বেশি সময় নেই। কাল সকালেই সবাই মিলে বর্ধমান যাব। না, এবার ঝটপট তৈরি হয়ে নাও দেখি সবাই। সকাল থেকে কেবলই হাত চুলকে যাচ্ছি, বুঝতেই পারছি না হচ্ছেটা কি। ভালো লক্ষণ রাজামশাই, আপনার নিশ্চয় প্রাপ্তি যোগ আছে। গোপালের তো দেখা নেই, আসি বলে আসবে নাকি? আরে তো যোগ আছে না বিয়োগ আছে সেটা তো সময় হলেই বুঝতে পারবো। প্রণাম রাজামশাই, আপনার কুশল সংবাদ নিতে কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠালেন। এই তো গোপাল এসে গেছে, দেখি কি কেরামতি দেখায় এবারে। এসো গোপাল, এই মহারাজ এখন কেমন আছেন সেই সংবাদ আগে দাও দেখি। মহারাজ কৃষ্ণচন্দ্র ভালোই আছেন রাজামশাই, আর তিনি প্রতিবেশী রাজা মানে আপনার প্রতি সম্মান দেখাতে কিছু উপঢৌকনও পাঠিয়েছেন। কই গো, একে একে এসো তোমরা। রাজামশাইয়ের জন্য কি কি নিয়ে এলে নিজের হাতেই দাও ওনাকে।
তা এরা কারা গোপাল? এই তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজামশাই, এরা সবাই শিল্পী রাজামশাই। প্রথমে কামার আপনার হাতে তুলে দিচ্ছে তলোয়ার, এরপরে ছুতোর দিচ্ছে কাঠের গয়নার বাক্স, শ্যাকরা সোনার হার বানিয়ে এনেছে আপনার জন্যে, আর কুমোর এনেছে মাটির নকশা কাটা ঘোড়া পুজো। না না, এখনো আছে রাজামশাই। এই যে কাঁসা শিল্পী কাঁসার বাসন বানিয়ে এনেছে, আর তাঁত শিল্পী এনেছে তাঁতের ধুতি পাঞ্জাবি। এখানেই শেষ নয়, পুষ্পশিল্পী ফুলের মালা তুলে দেবে আপনার হাতে, আর চিত্রশিল্পী দেবে এই চমৎকার চিত্র। সব শেষে শঙ্খশিল্পী তার বানানো শাঁখ আপনার হাতে তুলে দিল রাজামশাই। ও এই করেছে কি মহারাজ কৃষ্ণচন্দ্র? না না না, ওর দানে আমি মুগ্ধ। আসলে রাজামশাই, এই 9টি উপহার 9টি শিল্পের পরিচয়। তবে এইসব যত না মহারাজের দান, তার থেকেও বেশি ঠাকুর বিশ্বকর্মার, কারণ এই শিল্পীরা যে সবাই তাঁরই কৃপাদৃষ্টিতে বেড়ে উঠেছেন। রাজামশাইকে সবটা একটু বুঝিয়ে বলো গোপাল। মানে ওই এর মধ্যে বাবা বিশ্বকর্মা ঠাকুর এলেন কিভাবে? ওনাকে তো আসতেই হবে, না এসে কোথায় যাবেন রাজামশাই? ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার শাপে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি মানব কুলে জন্ম নেয় এবং তাদের 9 পুত্র সন্তান হয়। তারাই বড় হয়ে এই 9 শিল্পের জন্ম দেয়। এইভাবেই বিশ্বকর্মা ঠাকুরের পুত্ররা অতি নিপুণতার সাথে সমাজ ব্যবস্থার মূল শিল্পগুলোর দেখাশোনা করে যাচ্ছেন আজও এইভাবে। ও ব্যাপারটা তাহলে এই রকম। এই এতটা তো আগে বুঝিনি। আমি তো এসব কিছুই জানতাম না। তাহলে এটাও জেনে রাখুন রাজামশাই, মহারাজ কৃষ্ণচন্দ্র এইসব মানেন বলেই কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার কৃপা দৃষ্টি থাকে সব সময়। বলো কি, তাই নাকি? এবার তবে আসি রাজামশাই। আমি তো আগেই আপনাকে বলেছিলাম রাজামশাই, বাবা বিশ্বকর্মার পুজো করলেই কর্মে উন্নতি হবে। না 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 না, এখন বুঝছি মন্ত্রী, তুমি খুব একটা ভুল বলনি। এই শিল্পীদের যথাযোগ্য পারিতোষিক দিয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, আর ওই গোপালেরও হাত ভরিয়ে দাও। এদিকে তো সাজসজ্জা সব হয়েই গেছে, এবার পণ্ডিত মশাই এসে পুজো শুরু করে দিলেই হয়। সবটা নিজের হাতেই করলে দেখছি।